হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু SM এক্সক্লুসিভ। আজকে এই ভিডিওটিতে আমরা জানব কোষে কিভাবে মাইটোটিক কোষ বিভাজন হয় বা মাইটোসিস কোষ বিভাজন কিভাবে সম্পন্ন হয় সে সম্পর্কে। এই মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদ এবং প্রাণী কোষে কিভাবে সম্পন্ন হয় এবং এর যে প্রত্যেকটি দশা, সেই দশা সম্পর্কে বিস্তারিত আলোচনা ছবির মাধ্যমে আমরা এই ভিডিওটিতে জানব। মাইটোসিস কোষ বিভাজন কীভাবে হয় এবং তার প্রত্যেকটি দশায় কী কী ঘটনাগুলি সম্পন্ন হয় সেগুলো বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। সবার প্রথম, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? জীবেদের কোষ বিভাজনকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা হয়েছে: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস হচ্ছে একেবারে অতি সাধারণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোষের নিউক্লিয়াসটা সরাসরি বিভাজিত হয় এবং তারপরে সাইটোপ্লাজমটা বিভাজিত হয়। এর পরবর্তী যে মাইটোসিস কোষ বিভাজন, সেটা সাধারণত একটি আলাদা একটি প্রক্রিয়া, যেটা অনুন্নত জীব থেকে শুরু করে উন্নত সকল প্রকার জীবেদের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষের একটি বিভাজন, যে বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে একই রকম মাতৃকোষের সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন আমরা কাকে বলবো? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে কোষ বিভাজনের সেই প্রক্রিয়াকে আমরা বলি মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজন সাধারণত দুটো পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। মাইটোসিস কোষ বিভাজন সবার প্রথমে কোষের মধ্যে কোষের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের বিভাজন ঘটে, যেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলা হয়। এই ক্যারিওকাইনেসিস হওয়ার পর কোষের সাইটোপ্লাজমটি বিভাজিত হয়, অর্থাৎ কোষের মধ্যে একটি মাতৃ নিউক্লিয়াস থেকে যখন দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, তখন কোষের সাইটোপ্লাজমটি দুটি অপত্য নিউক্লিয়াসকে নিয়ে দুটি আলাদা আলাদা কোষ তৈরি করে এবং সেখান থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। অর্থাৎ কোষ ক্যারিওকাইনেসিসের পরবর্তী যে দশার মাধ্যমে সাইটোপ্লাজমটা বিভাজিত হয় সেই প্রক্রিয়াকে আমরা বলি সাইটোকাইনেসিস। তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা প্রধানত দুটো পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। এই মাইটোসিস কোষ বিভাজন সাধারণত দুটো ধাপে ধাপে হয়। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটি হচ্ছে সাইটোকাইনেসিস। অর্থাৎ ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াটি আবার চারটি দশার মাধ্যমে সম্পন্ন হয় বা চারটি আলাদা আলাদা ভাবে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম যে দশাটি বলা হয় সেটাকে বলা হয় প্রোফেজ, দ্বিতীয়টাকে বলা হয় মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। এই টেলোফেজ হচ্ছে অন্তিম দশা, যে প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে কোষের দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয় এবং তার পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজনটা ঘটে এবং সেই সাইটোপ্লাজমের বিভাজন উদ্ভিদ এবং প্রাণী কোষে কিন্তু আলাদা আলাদাভাবে সম্পন্ন হয়। এবং এই মাইটোসিস কোষ বিভাজনের যে ক্যারিওকাইনেসিসের প্রক্রিয়াটাও কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। আমরা এই ভিডিওটিতে সেই বিষয়গুলো সম্পর্কেও আলোচনা করব। সবার প্রথমে আমরা চলে আসি মাইটোসিস প্রক্রিয়ার প্রথম যে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়া মানে হচ্ছে যে কোষের যে প্রক্রিয়ার মাধ্যমে একটি উন্নত দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে কতগুলি দশার মাধ্যমে বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে। এই যে নিউক্লিয়াসের বিভাজন, সেই নিউক্লিয়াসের বিভাজনের যে প্রথম পর্যায় সেটাকে আমরা বলি প্রোফেজ। এই প্রোফেজ দশায় কি ঘটে? কোষের মধ্যে মাইটোসিস কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় কোষে যখন এস দশার মাধ্যমে কোষের মধ্যে যখন ক্রোমোজোমের সংখ্যা বা ডিএনএ রেপ্লিকেশন হয়, তখন কোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ আকৃতি হয়ে যায় বা দ্বিগুণ সংখ্যক কোষের মধ্যে ক্রোমোজোম তৈরি হয়ে যায় বা কোষের মধ্যে দ্বিগুণ সংখ্যক ডিএনএ তৈরি হয়। অর্থাৎ
কোষ বিভাজনের প্রাককালে অর্থাৎ যে কোষটা বিভাজিত হতে যাচ্ছে সেই কোষটার ইন্টারফেস দশার সিনথেসিস দশার মাধ্যমে কি হয়, কোষের মধ্যে ডিএনএর সংখ্যা ডবল হয় এবং কোষের মধ্যে ডিএনএর সংখ্যা ডবল হওয়ার সঙ্গে সঙ্গে কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যাও কিন্তু ডবল হয়ে যায়। অর্থাৎ আমাদের কোষের মধ্যে যদি 23 জোড়া ক্রোমোজোম থাকে বা 46টা ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত যে ডিএনএ সেগুলো কিন্তু ডবল হয়ে যায়। অর্থাৎ 23 জোড়ার বদলে 46 জোড়া ক্রোমোজোম কিন্তু কোষের মধ্যে তৈরি হয়ে যায়। অর্থাৎ যে কোষটি বিভাজনে প্রবেশ করেছে বা বিভাজন বা কোষচক্রের মধ্যে প্রবেশ করেছে সেই কোষটিতে কিন্তু ক্রোমোজোম সংখ্যা ডবল হয়ে যায় এবং সেই ক্রোমোজোমগুলো কুণ্ডলীকৃত হয়ে ক্রোমাটিন জালিকা রূপে কিন্তু কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। প্রোফেজ দশার শুরুতে কোষের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু এই ক্রোমাটিন জালিকাগুলো এইরকম সূত্রাকারে অবস্থান করে। প্রোফেজ দশার শুরুতে কোষের নিউক্লিয়াস থেকে জল বিয়োজন ঘটে, অর্থাৎ জল বেরিয়ে যায়। এই জল বেরিয়ে যাওয়ার কারণে কোষের মধ্যে থাকা যে ক্রোমাটিন জালিকাগুলি অর্থাৎ ক্রোমাটিন জালিকাগুলি জল বিয়োজনের মাধ্যমে কুণ্ডলীকৃত হয়। এই কুণ্ডলীকৃত হওয়ার অর্থাৎ তারা পেঁচিয়ে কুণ্ডলীকৃত আকার ধারণ করে। এই যে কুণ্ডলীকৃত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হয় স্পাইরিলেশন পদ্ধতিতে। এই স্পাইরিলেশন পদ্ধতির মাধ্যমে কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকা সেই ক্রোমাটিন জালিকাগুলো ক্রমাগত তারা কুণ্ডলীকৃত হতে থাকে এবং এই কুণ্ডলীকৃত হতে হতে তারা কি করে, এই কুণ্ডলীকৃত ক্রোমাটিনগুলি কি করে, নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম তৈরি করে। অর্থাৎ যে প্রজাতির কোষের বা যে জীব বা যে প্রজাতির জীবেদের কোষের যত সংখ্যক ক্রোমোজোম তার কোষের মধ্যে অবস্থান করে সেই নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম কিন্তু তৈরি করে। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে জল বিয়োজন ঘটে, সেই জল বিয়োজনের কারণে নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ক্রোমাটিন জালিকাগুলো কুণ্ডলীকৃত হতে থাকে এবং সেই কুণ্ডলীকৃত হতে 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 তারা ধীরে ধীরে আস্তে আস্তে মোটা হয় এবং সেখান থেকে আস্তে আস্তে ক্রোমোজোম তৈরি করে। এবং এই দশায় কি হয়, কোষের মধ্যে থাকা নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকে। কোষের মধ্যে নিউক্লিয় পর্দা আস্তে আস্তে কোষ থেকে নষ্ট হয়ে যেতে থাকে বা কোষ থেকে সরে যেতে থাকে বা কোষ থেকে অবলুপ্ত হয়ে যায় এবং এর পরবর্তীতে কোষের ক্রোমোজোমগুলি ক্রোমাটিড বাহুতে ভেঙে যায়। ক্রোমাটিড বাহুতে ভেঙে যেতে থাকে। অর্থাৎ প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড অংশে ভেঙে যেতে থাকে এবং এই দশার শেষের দিকে ক্রোমোজোমের মধ্যে থাকা যে সেন্ট্রোমিয়ার অংশটি সুস্পষ্ট হয় এবং সেন্ট্রোমিয়ার অংশটি দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে অর্থাৎ কাইনোটোকরগুলি স্পষ্ট হয়ে ওঠে এবং সেই কাইনোটোকরগুলি আস্তে আস্তে ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার থেকে আস্তে আস্তে তাদের মধ্যে যে আলাদা হওয়াটা বা সেপারেটটা সেটা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। এই প্রোফেজ দশার শেষের দিক থেকেই কিন্তু আস্তে আস্তে মেটাফেজ দশা শুরু হয়। অর্থাৎ প্রোফেজ দশার শেষ এবং সেখান থেকে মেটাফেজ দশা শুরু। পরবর্তী মেটাফেজ দশায় যে ঘটনাগুলি ঘটে সেগুলো কি কি, কোষের মধ্যে থাকা ক্রোমোজোমগুলি অর্থাৎ প্রোফেজ দশার শেষের দিকে কোষের মধ্যে যে ক্রোমোজোমগুলি বা কোষের মধ্যে থাকা যে ক্রোমাটিন জালিকাগুলি 2 নম্বর মেটাফেজ দশা। এই মেটাফেজ দশায় কি হয়, প্রোফেজ দশায় কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা অবলুপ্ত হয়ে যায় ফলে কোষের মধ্যে এরকম নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম তৈরি করে এবং সেই ক্রোমোজোমগুলির মধ্যে যে কোষের যে দুটো যে সেন্ট্রিওল থাকে, যদি প্রাণী কোষ হয় তাহলে সেই প্রাণী কোষের সেন্ট্রিওল দুটো কোষের 2 প্রান্তের দিকে অবস্থান করে এবং সেখান থেকে আস্তে আস্তে এরকম অ্যাস্টার রশ্মি নির্গত হতে থাকে। এরকম অ্যাস্টার রশ্মি নির্গত হয়ে সেখান থেকে বেম তন্তু গঠন করে। আর যদি সেটা উদ্ভিদ কোষ হয় তাহলে তার ক্ষেত্রে প্রক্রিয়াটা আলাদা। আমরা সেটা বিষয়ে আলোচনা করছি। মেটাফেজ দশার শুরুতেই কি হয়, কোষের ক্রোমোজোমগুলি
কোষের ক্রোমোজোমগুলি আরও কুণ্ডলীকৃত হয়, আরও কুণ্ডলীকৃত হয়ে মোটা আকার ধারণ করে, মোটা হয়ে যায়। এবং এই দশার শেষে, এই দশার শুরুতে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ এই দশার শুরুতেই কিন্তু নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস এগুলো কিন্তু সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এবং 3 নম্বর, কোষের সেন্ট্রিওল দুটি কোষের 2 প্রান্তে অবস্থান করে, এবং সেখান থেকে অ্যাস্টার রশ্মি নির্গত হতে থাকে, অ্যাস্টার রশ্মি নির্গত হয়। এবং এই দশার যখন মাঝামাঝি চলে আসে, কোষের ক্রোমোজোমগুলো সম্পূর্ণরূপে বিভক্ত হয়ে, অর্থাৎ কোষের মধ্যে থাকা ক্রোমোজোমগুলো সেন্ট্রিওল দুটো এরকম কোষের 2 প্রান্তে গিয়ে এরকম বেমতন্তু গঠন করে, এবং এরকম বেম আকৃতি বিশিষ্ট তন্তু গঠন করে। এবং কোষের মধ্যে থাকা যে ক্রোমোজোমগুলো, সেই ক্রোমোজোমগুলো কি হয়, 2টি করে ক্রোমাটিড বাহুতে বিভক্ত হয়ে যায়, 2টি করে এরকম ক্রোমাটিড বাহুতে বিভক্ত হয়ে যায়। এবং এই ক্রোমাটিড বাহু সহ ক্রোমোজোমগুলো কোষের মেটাফেজ অঞ্চল বা বিষুব অঞ্চল বা ইকুইটোরিয়াল প্লানে বা বিষুব কোষের মাঝ বরাবর বা বিষুব অঞ্চল বরাবর অবস্থান করতে থাকে। এবার এই অবস্থান করাটাও কিন্তু একটু প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু আলাদা। প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত আকৃতিতে যে ছোট ক্রোমোজোমগুলি, সেগুলো অপেক্ষাকৃত যে ক্রোমোজোমগুলি আকৃতিতে ছোট, সেই ক্রোমোজোমগুলো কোষের কেন্দ্রের দিকে অবস্থান করে, এবং অপেক্ষাকৃত আকৃতিতে বড় যে ক্রোমোজোমগুলো, সেগুলো কোষের পরিধির দিকে অবস্থান করে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এইরকম কোনো রূপ সজ্জারতি দেখা যায় না, অর্থাৎ সেখানে ক্রোমোজোমগুলো যে কোনো উপায় কিন্তু কোষের বিষুব অঞ্চলে অবস্থান করে। এবং এই প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশটি অ্যাস্টার রশ্মির সঙ্গে যুক্ত হয়ে যায়, অ্যাস্টার রশ্মির সহিত দৃঢ়ভাবে যুক্ত হয়। এবং এই যে কোষের ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অংশটি অ্যাস্টার রশ্মির সঙ্গে যুক্ত হয়ে যে ক্রোমোজোমগুলো কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে, এই দশাটাকে বলা হয় মেটাফেজ প্লেট। অর্থাৎ ক্রোমোজোমগুলো এই যে মেটাফেজ দশায় কোষের বিষুব অঞ্চলে এইরূপভাবে সজ্জিত হয়, এই দশাটাকে বলা হয় মেটাফেজ প্লেট, বা এই অবস্থাটাকে বলা হয় মেটাফেজ প্লেট। অর্থাৎ এই মেটাফেজ দশায় কিন্তু ক্রোমোজোমগুলি মেটাফেজ প্লেট গঠন করে। এবং এই মেটাফেজ দশার শেষের দিকে ক্রোমোজোমের যে ক্রোমাটিড যে বাহুগুলির যে সেন্ট্রোমিয়ার অংশ দ্বারা যুক্ত থাকে, সেই সেন্ট্রোমিয়ার অংশটি আলাদা হয়ে যায়, এবং 2টো ক্রোমাটিড বাহু অল্প অল্প করে সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত অবস্থায়, অর্থাৎ ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অংশ দ্বারা আলাদা হয়ে যাওয়ার ফলে ক্রোমোজোমগুলো কিন্তু এরকম আলাদাভাবে অবস্থান করে। অর্থাৎ আমরা যদি ছবিটাকে দেখি, তাহলে ছবিটা হচ্ছে এইরকম, যে একটি কোষের ক্রোমোজোমের মধ্যে যে অ্যাস্টার রশ্মি, সেই অ্যাস্টার রশ্মির সঙ্গে যে ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিড বাহুগুলো রয়েছে, সেই ক্রোমোজোমগুলো কিন্তু এরকম সেন্ট্রোমিয়ার থেকে এরকম আলাদা হয়ে যায়। প্রতিটি ক্রোমোজোম কিন্তু সেন্ট্রোমিয়ার থেকে এরকম আলাদাভাবে অ্যাস্টার রশ্মির সঙ্গে যুক্ত হয়ে যায়, অর্থাৎ 2 পাশে সমানভাবে বিভাজিত হয়। অর্থাৎ কোষের মধ্যে থাকা ক্রোমোজোমগুলো কিন্তু এইভাবে কোষের মেটাফেজ প্লেটের 2 পাশে এরকম কিন্তু সমানভাবে অবস্থান করে। এইটা অবস্থান করার পরপরই শুরু হয়ে যায় অ্যানাফেজ দশা। এই অ্যানাফেজ দশায় কি হয়, অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি এই অ্যাস্টার রশ্মির সঙ্গে বা ক্রোমোজোমের যে ক্রোমাটিড বাহুগুলি এই অ্যাস্টার রশ্মির সঙ্গে যুক্ত হওয়ার কারণে এই ক্রোমোজোমগুলিকে কিন্তু বিভিন্ন আকৃতির দেখায়। অ্যানাফেজ দশা, অ্যানাফেজ দশা, এই অ্যানাফেজ দশার শুরুতে কি হয়,
ক্রোমাটিড বাহুর সংলগ্ন সেন্ট্রোমিয়ার অংশটি অ্যাস্টার রশ্মির সঙ্গে সাথে আলাদাভাবে দৃঢ়ভাবে যুক্ত থাকে এবং এই সময় কোষের যে ক্রোমোজোমের মধ্যে থাকা বা মেটাফেজ দশায়, কিন্তু এই মেটাফেজ দশার শেষের দিকে বা অ্যানাফেজ দশার শুরুতে ক্রোমোজোমগুলি মেটাফেজ প্লেটের দুই পাশে সমানভাবে অবস্থান করে এবং এই দশার শুরুতেই বা এই দশার মাঝামাঝি অংশ বা মাঝামাঝির দিকে বা এই দশার শুরুর একটু পরেই কি হয়, কোষের মধ্যে যে সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রোমিয়ারের সঙ্গে যে ক্রোমাটিডগুলো রয়েছে তাদের মধ্যে একটা বিকর্ষণ তৈরি হয় এবং অ্যাস্টার রশ্মিগুলো সংকোচন শুরু হয়। অ্যাস্টার রশ্মিগুলোর সংকোচন এবং ক্রোমাটিড বাহুগুলোর মধ্যে বিকর্ষণের ফলে, অর্থাৎ এইরকম কোষের ক্রোমোজোমের মধ্যে যে অ্যাস্টার রশ্মিগুলো রয়েছে সেই অ্যাস্টার রশ্মিগুলোর সঙ্গে যে ক্রোমাটিড বাহুগুলো যুক্ত রয়েছে সেই অ্যাস্টার রশ্মির সঙ্গে এই অ্যাস্টার রশ্মির সংকোচন হয়, অর্থাৎ অ্যাস্টার রশ্মিগুলো এই উভয় প্রান্তের দিকে আস্তে আস্তে টানতে শুরু করে এবং এই ক্রোমোজোমের মধ্যে একটা রিপালশন বল বা একটা বিকর্ষণ বল তৈরি হয় এবং সেই বিকর্ষণ বলের কারণে ক্রোমোজোমগুলো বা ক্রোমোজোমের যে ক্রোমাটিড বাহুগুলো সেন্ট্রোমিয়ার সহ অ্যাস্টার রশ্মির সঙ্গে যুক্ত অবস্থায় তারা আস্তে আস্তে দুই প্রান্তের দিকে গমন করতে থাকে এবং এই মাঝখানে এই কোষের মাঝখানে থাকা যে বেমতন্তুগুলো আছে সেই বেমতন্তুগুলো একসঙ্গে যুক্ত হয়ে সেখানে একটা স্টেম বডি বলে একটি অংশ তৈরি হয়, যে স্টেম বডি কিন্তু এই ক্রোমোজোমের যে ক্রোমাটিড বাহুগুলোকে দুই প্রান্তে ঠেলে দিতে সাহায্য করে। ফলে অ্যাস্টার রশ্মির সঙ্গে ক্রোমাটিড বাহুগুলো এরকম কোষের দুই প্রান্তের দিকে আস্তে আস্তে গমন করতে থাকে। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের এইরূপ গমন করার যে পদ্ধতি সেটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। এই অ্যানাফেজীয় চলনের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে কোষের ক্রোমোজোমগুলো কি হয়, কোষের অ্যাস্টার রশ্মির সঙ্গে যুক্ত অবস্থায় কি হয়, তারা আস্তে আস্তে কোষের দুই প্রান্তের দিকে গমন করতে থাকে, এরকম কোষের দুই প্রান্তের দিকে গমন করতে থাকে এবং এরপরে যখনই তারা কোষের ক্রোমাটিডগুলো যখন কোষের দুই প্রান্তে পৌঁছায় তখনই কিন্তু অ্যানাফেজ দশা শেষ হয়ে যায় এবং টেলোফেজ দশা শুরু হয়। এই টেলোফেজ দশায় এসে কি হয়, ক্রোমোজোমের মধ্যে দুই পাশে বা কোষের দুই পাশে যে ক্রোমোজোমগুলো অবস্থান করে, টেলোফেজ 4 নম্বর ফেজ হচ্ছে টেলোফেজ। এই টেলোফেজ দশায় কি হয়, কোষের দুই প্রান্তে ক্রোমোজোমগুলি অবস্থান করে এবং এখানে কোষের মধ্যে আস্তে আস্তে কি হয়, ধীরে ধীরে কোষে নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। অর্থাৎ কোষের দুই প্রান্তে ক্রোমোজোমগুলো পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিছু সময় পরেই কী হয়, কোষের মধ্যে নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে এবং সেই নিউক্লিয়াসের আবির্ভাবের সঙ্গে সঙ্গে কোষের নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। ফলে কোষের দুই প্রান্তে এইরকম আস্তে আস্তে দুটো নিউক্লিয়াস তৈরি হয় এবং সেই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো এইভাবে অবস্থান করে এবং সেখানে দুটো নিউক্লিওলাসেরও কিন্তু আবির্ভাব ঘটে এবং সেই নিউক্লিওলাসের আবির্ভাব এবং নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটার সঙ্গে সঙ্গে কী হয়, নিউক্লিয়াসের মধ্যে জল প্রবেশ করে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে জল প্রবেশ করে এবং তারপরে কি হয়, জল প্রবেশ করার ফলে ক্রোমোজোমের পাকগুলি আস্তে আস্তে খুলতে থাকে, ক্রোমোজোমের পাকগুলি খুলতে শুরু করে
খুলে গিয়ে ক্রোমাটিন জালিকা তৈরি করে। ক্রোমাটিন জালিকা তৈরি করে অর্থাৎ এই ক্রোমোজোমের পাকগুলো আস্তে আস্তে খুলে গিয়ে সেখানে কি হয়, এরকম ক্রোমাটিন জালিকা তৈরি হয়। অর্থাৎ অসংখ্য এরকম ক্রোমাটিন জালিকা তৈরি হয় এবং সেই নিউক্লিয় পর্দাটা আরও সুস্পষ্ট হতে থাকে, অর্থাৎ নিউক্লিয় পর্দাটা আরও সুগঠিত হয় এবং কোষের দুই প্রান্তে দুটি নিউক্লিয়াস গঠিত হয়। অর্থাৎ যে দুটি নিউক্লিয়াস গঠিত হয় সেই নিউক্লিয়াস দুটির মধ্যে ক্রোমোজোম সংখ্যাও কিন্তু অপত্য যে নিউক্লিয়াস দুটো তৈরি হয় সেই কোষে বা সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যার সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি নিউক্লিয়াস তৈরি করে। এরপরে নিউক্লিয়াস দুটি বিভাজিত হয়ে যাওয়ার পরেই কিন্তু সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়, অর্থাৎ সাইটোকাইনেসিস প্রক্রিয়াটি শুরু হয়। এবার এই সাইটোকাইনেসিস প্রক্রিয়াটি কিন্তু উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা আলাদাভাবে হয়। এই সাইটোকাইনেসিস সবার প্রথমে উদ্ভিদ কোষে কিভাবে সাইটোকাইনেসিসটা ঘটে আমরা একটু ছবির সাহায্যে দেখে নিই। একটি যদি উদ্ভিদ কোষ হয়, সেই উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, কোষের দুই পাশে এরকম দুটো নিউক্লিয়াস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কোষের মধ্যে যে মাইক্রোফিলামেন্ট থাকে, সেই মাইক্রোফিলামেন্টগুলো সবার প্রথমে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করে, এরকম ফ্রাগমোপ্লাস্ট তৈরি করে। সেই ফ্রাগমোপ্লাস্টগুলো সঙ্গে গলগি বডির সহায়তায় সেখান থেকে তৈরি হয় একটি কোষপাত বা সেল প্লেট, অর্থাৎ কোষপাত বা সেল প্লেট তৈরি হয়। এই সেল প্লেট তৈরি এবং এই কোষপাত বা সেল প্লেটের দুই পাশে এইরকম সেলুলোজ জাতীয় পদার্থগুলি আস্তে আস্তে জমা হতে থাকে, অর্থাৎ কোষের মধ্যে এগুলো হচ্ছে সেলুলোজ জাতীয় পদার্থগুলো এরকম জমা হতে থাকে এবং সেই সেলুলোজ জাতীয় পদার্থগুলো আস্তে আস্তে জমা হতে হতে সেখানে একটি কোষ প্রাচীরের সৃষ্টি করে। অর্থাৎ উদ্ভিদ কোষের এই যে সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা একটু অন্যরকম, বা সেটা কীরকমভাবে গঠিত হয়, টেলোফেজ দশার অর্থাৎ অ্যানাফেজ দশার শেষের দিকে কিন্তু এই প্রক্রিয়াটি শুরু হয়। প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা টেলোফেজ দশার শেষে হয়, কিন্তু উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা কিন্তু অ্যানাফেজ দশার শেষের দিক থেকেই শুরু হয়ে যায়। অর্থাৎ অ্যানাফেজ দশার শেষের দিকে কোষের মধ্যে মাইক্রোফিলামেন্ট বলে একটি যে অংশগুলো রয়েছে উদ্ভিদ কোষের মধ্যে, সেই মাইক্রোফিলামেন্টগুলো সবার প্রথমে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করে। সেই ফ্র্যাগমোপ্লাস্টগুলো গলগি বডির সঙ্গে বা গলগি বডির দ্বারা তারা তৈরি করে হচ্ছে কোষপাত বা সেল প্লেট তৈরি করে এবং সেই কোষপাত বা সেল প্লেট কোষের মাঝ বরাবর অবস্থান করে এবং এই কোষপাতের দুই পাশে দুটো কোষের যে রেচন পদার্থ অর্থাৎ সেলুলোজ জাতীয় যে পদার্থগুলো, সেগুলো সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এই ধরনের যে পদার্থগুলো তারা আস্তে আস্তে জমা হতে হতে তারা একটা প্রকৃত কোষ প্রাচীর গঠন করে এবং সেখান থেকে দুটো আলাদা আলাদা অপত্য কোষ সৃষ্টি হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা এইভাবে সম্পন্ন হয়। এবার প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়? প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস প্রক্রিয়াটি কিন্তু ক্লিভেজ দশার মাধ্যমে সম্পন্ন হয়। প্রাণী কোষের ক্ষেত্রে যখনই কোষের মধ্যে এরকম দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, তখন কোষের যে কোষ পর্দাটা এরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়। এরকম ভাঁজ হতে হতে ধীরে ধীরে এই ভাঁজটা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকে, অর্থাৎ এরকম ভাঁজটা সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং সেই অগ্রসর হওয়ার পরে তারা সেই ভাঁজ দুটো কিন্তু আস্তে আস্তে নিজেদের মধ্যে ফিউজ হয়ে যায় এবং সেখান থেকে ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে দুটো অপত্য কোষ তৈরি করে। এই যে প্রাণী কোষের যে এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ক্লিভেজ। এই ক্লিভেজ দশার মাধ্যমে কি হয়, কোষের যে কোষ পর্দাটা সেটা ইনভ্যাজাইনেশন পদ্ধতিতে ভিতরের দিকে ভাঁজ হয় প্রথমে এবং সেই ভাঁজটা ক্রমশ অগ্রসর হতে হতে সেই ভাঁজ দুটো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং সেখান থেকে দুটো আলাদা অপত্য প্রাণীকোষ তৈরি করে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় এবং তার যে প্রত্যেকটি যে দশাগুলো, সেই দশায় কি ঘটনা কোষের মধ্যে সম্পন্ন হয় সেটা আমরা ছবি সহকারে দেখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।